একদিন পরও শাহজালালের কার্গো ভিলেজে উঠছে ধোঁয়া, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ফ্লাইট শিডিউল বিড়ম্বনায় ভোগান্তি, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা উপদেষ্টার। অচল যন্ত্রপাতিতেই ভরসা শাহজালালের, দেরিতে আগুন নেভানো নিয়ে প্রশ্ন, বহুমুখী শঙ্কায় পোশাক শিল্প মালিকরা। ভাবমূর্তি সংকট কাটাতে যথাযথ ব্যবস্থার পরামর্শ। শাপলা প্রতীকে অনড় এনসিপি, ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ নেতাদের। নুরুল হুদার মতো পরিণতির হুঁশিয়ারি, বিধি অনুযায়ী সুযোগ দেখছে না কমিশন। সনদসই অনুষ্ঠানে বিশৃঙ্খলাকারীরা জুলাই যোদ্ধা হতে পারে না, অনুপ্রবেশ করে অরাজকতা চালায় ফ্যাসিস্টরা, বললেন সালাউদ্দিন। বক্তব্যের অপব্যাখ্যা না করার আহ্বান। এবং সাভারে টিউশনি থেকে বাসায় ফেরার পথে বিউপি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, বিচার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ। জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। একদিন পেরিয়ে গেলেও পুরোপুরি নেভানো যায়নি শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে থাকলেও এখনও বের হচ্ছে ধোঁয়া। রোববার কর্মদিবস শুরুর পর কার্গো সেকশন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের ভিড় বাড়ে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মের বেড়াজালের কারণে আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়। আগুনের ভয়াবহতা অনেকবারই দেখেছে বাংলাদেশ। সবশেষ আগুনে পড়ল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন। আমদানি করা পণ্যের বিশাল মজুদে আগুন লাগে শনিবার দুপুরে। প্রায় 24 ঘন্টা পেরোলেও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনের সূত্রপাত কার্গো সেকশনের আমদানি অংশের কুরিয়ার শাখা থেকে। উত্তর অংশের এই আগুন ছড়িয়ে যায় দক্ষিণ দিকেও, ছাই হয়ে যায় মজুদ সব আমদানি পণ্য। এদিকে ঘটনার পর ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে। তবে কার্গো সেকশন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের অভিযোগ, নিরাপত্তা এবং পাশের দোহাই দিয়ে ফায়ার সার্ভিসকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই মুহূর্তে কি অনুমতিটা দরকার? আমার হাজার হাজার কোটি সম্পদ ফিরে যাচ্ছে। আমার ইম্পোর্টার বাড়ি দেন, আমাদের বাড়ি দেন, সরকারি সম্পদ বিল্ডিং গুলো ফুটতেছে, এগুলো রক্ষা করার তাদের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব, কিন্তু আমরা ঢুকতে দিচ্ছে না। আগুন লাগলে অনুমোদনের কি আছে ভাই? এমনি দেওয়া যায়। আর এই জায়গার যে দুরবস্থা কুরিয়ারের ভিতরে, এটা যদি আপনারা সুস্থ ভালো থাকতে আসতেন, তাহলে দেখতেন আপনার জায়গার কি অবস্থা। একটা লোক সুস্থ লোক যাইতে পারবো না ভাই। সদরঘাটের কুলির চেয়ে ভাই আমরা এই জায়গায় খারাপভাবে কাজ করি, কিন্তু এটার একমাত্র দায় হলো সিভিল এভিয়েশন এবং বিমান। ওটা ফায়ার সার্ভিস বা অন্যান্য সংস্থা যদি করতো যে না এটা পুরোপুরি সমস্যা নাই, ওই দিক দিয়ে আমরা বাঁচাই। কিন্তু যখনই গাড়িগুলো আসছে সিভিল এভিয়েশনের অনুমতি লাগছে, অনুমতি লাগার পরে তো একটু লেট হয়েছে, তখনই আস্তে আস্তে সব করছে। শনিবারের আগুন নেভানোর কাজ করতে গিয়ে সব বাহিনী মিলে আহত হন 29 জন। তাদের মধ্যে 15 জন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া 14 জন আনসার সদস্য কুর্মিটোলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা জানান, সব অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে, নেওয়া হচ্ছে গোয়েন্দা সংস্থার সহায়তা। ধরনের অভিযোগ এসছে, এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্যান্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা। ভয়াবহ আগুনে কার্গো সেকশনের আমদানি অংশ পুড়ে গেলেও রক্ষা পেয়েছে রপ্তানি অবকাঠামো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন, শনিবার দুপুর 2:15 নাগাদ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের অংশটিতে আমদানি করা পণ্য যেখানে মজুত রাখা হয়েছিল, সেই জায়গাটিতে এখন পর্যন্ত দেখা গেছে যে 24 ঘন্টা পেরোনোর পর যে কালো ধোঁয়ার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু অনেকখানি কমের দিকে চলে এসেছে। যদিও 2:15টায় সেই সংঘটিত আগুনের ঘটনা, তারপর রাত 9টা নাগাদ বলা হয়েছে যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। ফায়ার সার্ভিস সহ এই আগুন নেভানোর কাজে যারা
যুক্ত ছিলেন তাদের, এবং এরপরে মূল যে চ্যালেঞ্জটি ছিল সেটি আগুন নির্বাপন বা পুরোপুরি নিভিয়ে ফেলার যেই কার্যক্রম, সেই কার্যক্রমটি, এবং সেই কার্যক্রমের অংশ হিসেবে বলা চলে যে দুপুর প্রায় 1টা পর্যন্ত এই যে অংশটি রয়েছে, যে অবকাঠামোটি রয়েছে এই আমদানি কার্গো কমপ্লেক্স, এই কমপ্লেক্সের এই অংশটিতে, সেখান থেকে কিন্তু কালো ধোঁয়ার যে বের হওয়ার যে পরিমাণ সেটি বেলা যত গড়িয়েছে সেটি অনেকটাই কম হচ্ছে ধীরে ধীরে। এবং বলা চলে যে ফায়ার সার্ভিসের কর্মীরা সারা দিন গতকাল দুপুর থেকে নিয়ে এই 24 ঘন্টা যাবৎ এই আমদানি কার্গো কমপ্লেক্সের সংঘটিত অগ্নিকাণ্ড পুরোপুরি নিভিয়ে ফেলার ব্যাপারে যে অক্লান্ত পরিশ্রম করছিলেন সবাই। এখন বলা চলে যে আগুন নেভানোর যে কাজ, তাতে কিন্তু কালো ধোঁয়ার যে অংশটি এখন পর্যন্ত যতটুকু পরিমাণ দেখা যাচ্ছে, বলা যায় যে ভেতরে ছোট আকারে যে আগুনগুলো ছিল সেটি কিন্তু সকাল 8টা নাগাদ কিছু কিছু আগুন ছোট আকারে দেখা গেছে, এবং সেগুলো একে একে আসলে ভেতরে খুব পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেই সেই আগুনগুলো নেভানোর কাজ চলমান রয়েছে। সার্বিকভাবে এখানে প্রথম চ্যালেঞ্জটি ছিল নিয়ন্ত্রণ নিয়ে আসা আগুন, এরপরে নিভিয়ে ফেলা, এরপর আরও বেশ কিছু কাজ রয়েছে। কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে সেটি অনুসন্ধানে বের করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা এবং সার্বিকভাবে তদন্ত করা, এই বিষয়গুলো নিয়ে দুপুর 1:30টার দিকে বেসামরিক বিমান উপদেষ্টা ইতিমধ্যে আশ্বস্ত করেছেন এই সবগুলো কাজ সম্পাদন করবে সরকার, এবং তদন্তে গোয়েন্দা সংস্থাকেও যুক্ত করা হবে। এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডের সবশেষ অবস্থা। বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন। এখনো পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফেরেনি শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট চলাচল। কোনো ফ্লাইট 16 ঘন্টারও বেশি সময় শিডিউল বিপর্যয়ে পড়ে। গতরাতের চীনগামী 2টি ফ্লাইটের যাত্রীরা এখনও ছাড়তে পারেনি ঢাকা। এছাড়া সকালের অনেক ফ্লাইট ঢাকা ছাড়ছে 2 থেকে 5 ঘন্টা দেরিতে, ফলে চরম ভোগান্তিতে বিদেশগামী যাত্রীরা। অনিশ্চয়তা তাড়া করছে ট্রানজিট যাত্রীদের। চীনের বেইজিংগামী বিমানের ঢাকা ছাড়ার নির্ধারিত সময় ছিল শনিবার রাত 10টা 10 মিনিট। সে ফ্লাইটে বেইজিংয়ের ট্রানজিট শেষে যখন চূড়ান্ত গন্তব্য দক্ষিণ কোরিয়ায় থাকার কথা রনি সারোয়ার, রাসেল আহমেদ, পারভেজদের, তখনও ভোগান্তি আর অনিশ্চয়তা সঙ্গী করে তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে শাহজালাল বিমানবন্দরে। আমার এখন কোরিয়াতে আমি পৌঁছে যাইতাম, আমি ট্রানজিট ছিল, বাট আমি যেতে পারতেছি না। এই যে ভোগান্তি, এটা আমাদের জন্য খুবই কষ্টকর এবং খুব বেদনাদায়ক। গতকালকে ফ্লাইট ছিল, তো আপনার ফ্লাইট এটা ডিলে হয়েছে, ক্যান্সেল হয়েছে, তো এটা আজকে দিচ্ছে আর কি। অনেক ভোগান্তি হয়েছে, যার কারণে আমরা তো 10টা 15 ফ্লাইট, আমরা টাকা পয়সা কিছুই আনি নাই, যা ছিল আমরা রাখি চলে এসেছি। যেহেতু আমরা বাইরে চলে যাবো, আমাদের বাংলাদেশি টাকার দরকার নাই, তো ওই সুবাদে আমরা এখানে হোটেলে থাকা খাওয়া নিয়ে আমরা অনেক পেরেশানির মধ্যে ছিলাম। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় রোববার বিদেশগামী যাত্রীদের বড় একটি অংশকেই পড়তে হয় এমন অভিজ্ঞতায়। আগের রাতের কিছু ফ্লাইট যেমন সকালেও ঢাকা ছাড়তে পারেনি, তেমনি সকালের অনেক ফ্লাইটকে 2 থেকে 5 ঘন্টা শিডিউল বিপর্যয়ে পড়তে হয়েছে। চেক করে আসছে, ওনাদের হেল্পলাইনে ফোন দিয়েছিলাম 7টা বাজে, তারা বলেছে যে না, ফ্লাইট অন টাইমে হবে, ফ্লাইট ডিলে হবে না। ওইভাবে আমরা প্রস্তুতি নিয়ে আসছি, বাট প্র্যাকটিক্যালি এসে দেখি 2 ঘন্টা ডিলে। আমরা ফোন করে বলছি, তাদেরকে বলার পর বলতেছে হ্যাঁ টিকিট ঠিক আছে। এখন এয়ারপোর্টে আসার পরে ভোগান্তি, তো আমাদের জনদুর্ভোগ না, কখনো বেশি হয় কখনো কম হয়। হয়তো কালকে যদি ফ্লাইট ডিলে হয়ে থাকে, ওই যাত্রীগুলি সকালে হয়তো আপনার ক্লিয়ার দিছে, এই জন্য চাপ বেশি হয়েছে। কার্গো ভিলেজে আগুনের ঘটনায় শনিবার 7 ঘন্টা বন্ধ থাকার পর রাত 9টা থেকে শুরু হয় উড়োজাহাজ চলাচল। এই ঘটনায় ঢাকায় ফিরতে যেমন যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়, তেমনি দেরি হয় গন্তব্যে রওনা দিতেও। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বিমানবন্দরের টার্মিনাল 1-এ আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, আমরা যেমনটি দেখছিলাম যে শিডিউল বিপর্যয়ের হার বেশি, সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে সেই চিত্রটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। এখন তুলনামূলকভাবে যে ফ্লাইটগুলো, অর্থাৎ যেই
বলা যায় যে এক প্রকার যে স্বাভাবিক ছন্দে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এখন যদি যে বিষয়টি আমরা একটু বলতে চাই, বেইজিং এবং গুয়াংজুগামী যে দুটি ফ্লাইট রয়েছে সে দুটি ফ্লাইট মূলত একটি বড় সময় ধরে একটি যে শিডিউল বিপর্যয়ের মধ্যে রয়েছে। এখানে আমরা যদি একটু আপনাদেরকে জানাতে চাই, বেইজিংগামী ফ্লাইটটি গত রাত 10টা 10 ছাড়ার কথা ছিল, সেটি আসলে যে পুনর্নির্ধারিত যে সময় করা হয়েছে সেটি 4:45 নাগাদ ছাড়ার কথা রয়েছে, এবং গুয়াংজুগামী যে ফ্লাইটটি গত রাতে 11:15 নাগাদ ছাড়ার কথা ছিল, সেটি আসলে যে পুনর্নির্ধারিত যে সময়টি করা হয়েছে সেটি হলো যে বিকেল নাগাদ। এর বাইরেও কিন্তু আজকে সকাল থেকে আমরা যে ফ্লাইটগুলো দেখেছিলাম সেখানে অনেকগুলো ফ্লাইট ছিল যেগুলো 2 থেকে 5 ঘন্টা পর্যন্ত দেরিতে ছেড়েছে বিমানবন্দর। এর মধ্যে যদি আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে মালদ্বীপগামী যে ফ্লাইটটি ছিল সেটিও কিন্তু যে বেশ লম্বা সময় এটি দেরি করে গিয়েছে, বলা যায় যে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো দেরি হয়েছে। এরকম বেশ কয়েকটি ফ্লাইট রয়েছে, তার মধ্যে একটি ফ্লাইট ছিল যে মালদ্বীপগামী একটি ফ্লাইট, অন্য আরেকটি ফ্লাইট ছিল মাস্কাটগামী একটি ফ্লাইট, এবং চেন্নাইগামী একটি ফ্লাইট সেটিও কিন্তু বেশ দেরি করেছে। রোমের উদ্দেশ্যে যে ফ্লাইটটি গিয়েছিল সেটিও কিন্তু নির্ধারিত সময়ের তুলনায় প্রায় 3 ঘন্টার মতো দেরি করে ছেড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক একইভাবে দুবাই, গুয়াংঝু, কাঠমান্ডু, ব্যাংককগামী বেশ কিছু ফ্লাইট কিন্তু যে নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পরে ছেড়েছে। তবে সকালের দিকে আমরা আসলে যে যতটা দেখছিলাম যে শিডিউল বিপর্যয়ের হার যতটা বেশি ছিল, এখন আসলে যে তুলনামূলকভাবে সেই চিত্র আসলে যে খানিকটা বদলেছে। সকালের দিকে আমরা দেখতাম যে মোটামুটি যে ফ্লাইটগুলোর ক্ষেত্রে নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছাড়ার হারই তুলনামূলকভাবে বেশি ছিল। এখন আসলে যে হাতে গোনা কয়েকটি বাদ বাকি যে ফ্লাইটগুলো রয়েছে সেটি বলা যায় যে নির্ধারিত সময়ের সঙ্গে মোটামুটি মিল রেখেই কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1 থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের প্রভাবে বন্ধ হতে পারে অনেক পোশাক কারখানার উৎপাদন, বাড়তে পারে সরবরাহ ব্যয়, অন্য দেশে সরে যেতে পারে ক্রয়াদেশ। এমন বহুমুখী শঙ্কায় তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। দ্বিপাক্ষিক বাণিজ্যে আবারও ভাবমূর্তি সংকটে পড়ার শঙ্কা অর্থনীতিবিদদেরও। চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত তদন্ত, দায়ীদের শাস্তি, বিকল্প গুদাম ও ক্ষতিপূরণের দাবি সংশ্লিষ্টদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। 7.5 ঘন্টার ভয়াবহ আগুনে পুড়ে ছাই শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের প্রায় সব মালামাল, ডকুমেন্ট। তারপরও আশায় বুক বেঁধে রোববার সকালে ঘটনাস্থলে আসেন আমদানি রপ্তানি বাণিজ্যে যুক্ত ব্যবসায়ীরা। তুলে ধরেন নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ। 15 তারিখে গুডস আসছে, আমাদের ডকুমেন্ট প্রসেসিংয়ের একটু দেরি হয়েছিল, আসে দেখতেছি এই অবস্থা। আমাদের এটা তো লেট শিপমেন্টের কারণে আমাদেরকে এই গুডসটা হয় এয়ার হবে, আর যদি না হয় আমাদের এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আমাদের একটা নির্দিষ্ট বায়ার, ওরা তো ওনাদের রিকোয়ারমেন্ট অনুসারে মাল পাঠায়, সেই ক্ষেত্রে ওই মালটা ধর আমি পাইতেছি না। এই মালটা পুনরায় বুকিং দিয়ে নিয়ে আসা, এমনকি এক্সপোর্ট করা, সেই ক্ষেত্রে এক্সপোর্টের একটা হ্যাম্পার হচ্ছে। কি পরিমাণ পণ্য পুড়েছে তার চেয়েও বহুগুণ ক্ষতির মুখে পড়ার শঙ্কা তৈরি পোশাক শিল্প মালিকদের। তারা বলছেন এতে ক্রেতাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় গুনতে হতে পারে মাসুল, বন্ধ হতে পারে অনেক কারখানার উৎপাদন, আবার ক্রয়াদেশ সরে যেতে পারে অন্য দেশে। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে সেটা হলো যে আমাদের এখন সময় মতো রপ্তানি করাটা। কারণ আমাদের এয়ারপোর্টে যখন আমরা কোনো গুডস আনি বাই এয়ারে, সেগুলো আসলে খুব ইমার্জেন্সি যেগুলো থাকে সেগুলো আনি, সেগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেটার অনেকগুলো এফেক্ট পড়ে, যে আফটার এফেক্ট অনেক বেশি। যেমন আমার শিপমেন্ট আটকে যাবে, আমার প্রোডাকশন বন্ধ যাবে ফ্লোরের, আমার বসায় ওয়ার্কারের বেতন দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো বায়ার হয়তো বা আর্জেন্সির জন্য গুডসগুলো ক্যান্সেলও করে দিতে পারে, কারণ আমি তো অলরেডি লেট। আগুনে ছোট অনলাইন উদ্যোক্তাদের ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি বলে জানান এই ব্যবসায়ী নেতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা লোকাল যে অনলাইনে, ফেসবুকে বিভিন্ন যারা ই কমার্সের মাধ্যমে গুডস সেল করে থাকেন, তারা আসলে এটার জন্য অনেক বড় ক্ষতিগ্রস্ত হবেন, কারণ তারা তো অনেক সময় অ্যাডভান্স টাকা নিয়েও গুডস সেল করে ফেলছেন, অথবা হয়তো বা টাকা নেন নাই, ওনারা চায়না থেকে ইম্পোর্ট করে এগুলোকে সাপ্লাই করেন। দুপুরে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শন করেন বিজিএমই প্রতিনিধি দল। একের পর এক ধাক্কা কাটাতে সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তারা। টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে, এবং উনি অনুরোধ জানিয়েছেন বিজিএমির আমাদের যারা মেম্বার, যারা ইম্পোর্ট করছেন, এখন মালামাল প্রতিদিন আসবে, সেটা জানি খুব দ্রুত 36 ঘন্টার ভিতরে যেন এটাকে জানি আপনার মানে ক্লিয়ার করা হয়। এই দুর্ঘটনায় বাংলাদেশ বড় ধরনের ভাবমূর্তি সংকটে পড়বে
বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিমানবন্দরের মতো সুরক্ষিত এলাকায় অগ্নি নির্বাপন বিলম্বের অভিযোগ নিয়ে তদন্ত ও যথাযথ ব্যবস্থার পরামর্শ ব্যবসায়ীদের। বিমানবন্দর একটা সংরক্ষিত এলাকা, এ ধরনের একটি এলাকায় এত বড় একটা অগ্নিকাণ্ড হলো, সামগ্রিকভাবে এই ঘটনাটার মধ্য দিয়ে এটা কিন্তু একটা আন্তর্জাতিকভাবে ভাবমূর্তির একটা বড় ধরনের ক্ষুণ্ণ হয়েছে। শক্তিশালী একটু পদক্ষেপ নেওয়া দরকার। যদি আমাদের সরকার যে কারা কারা দায়ী, কাদের জন্য এটা দেরি হলো, কেন এই জায়গাতে সিভিল এভিয়েশনের বড় বড় যারা পর্যায়ে আছেন, ডাইরেক্টর থেকে শুরু করে যারা আছেন, তাদের বিরুদ্ধে যদি খুব দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, আমার মনে হয় যে তাহলেই আমাদের ভাবমূর্তিটা অনেকাংশে শক্ত হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করতে দ্রুত বিকল্প গুদাম স্থাপন ও ক্ষতিপূরণের দাবি ঢাকা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশনের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ফায়ার ফাইটিং যন্ত্রপাতির অনেকগুলোই অচল, এমন তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক শাকিল নেওয়াজ। আগুনের ঝুঁকি মোকাবিলায় কোন পণ্য কোথায় থাকবে সেই ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। শনিবার দুপুরে লাগা আগুনে পুড়ে যায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে 7 ঘন্টা। ততক্ষণে পুড়ে গেছে বিশাল আমদানি পণ্যের মজুদ। আমাদের রিলেটেড অনেকেরই পণ্য ছিল, থাকাটাই স্বাভাবিক, বিকজ আমরা স্পেশালি ফায়ার ডিটেকশন সিস্টেমগুলোর প্রোডাক্টগুলো বাই এয়ারে এনে থাকি, কারণ এগুলোর ওয়েট অনেক কম। তো আমাদের যাতে আমাদের ডিউটিটা কম পড়ে বা আমাদের যে ফ্রেট চার্জ সেটা যাতে কম পড়ে। 6 দশক আগে গড়ে তোলা আন্তর্জাতিক এই বিমানবন্দর নিরাপত্তা ইস্যুতে এখনো বিশ্বমানের হতে পারেনি বলে দাবি এভিয়েশন বিশেষজ্ঞদের। যারা এয়ার সাইডে আছে, রানওয়ে সাইডে আছে, তারা এয়ারক্রাফটকে সবসময় তারা কভারেজ দিতে ব্যস্ত থাকে। কাজে আমাদের আদার ইনস্টলেশন যেগুলো আছে, কেপিআইজ আছে এয়ারপোর্টের ভিতরে, সেইগুলোকে প্রোটেক্ট করার জন্য আলাদা ফায়ার ফাইটিং ইউনিট থাকতে হবে। এমন নানা সমালোচনার মধ্যে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক শাকিল নেওয়াজ জানান, 5 বছরের বেশি সময় ধরে বিকল হয়ে পড়ে আছে কার্গো ভিলেজের ব্যবহার করা ফায়ার ফাইটিং যন্ত্রপাতি। অচল যন্ত্রপাতিতে ভরসা রাখতেই এমন বিপর্যয় বলে মনে করেন তিনি। ফায়ার ফাইটিং যন্ত্রপাতি বিকলাঙ্গ অবস্থায় আছে, মানে কাজ করে না। তাহলে এখানে পরিচালক যারা আছে বা যে চেয়ারম্যান আছে, তার দায়িত্ব কি? তাকে তো করার জন্যই তো, সব ওভারঅল করার জন্য। তো তাদেরকে দায়বদ্ধতা নিয়ে আসতে হবে। এগুলো রেস্কিউ করার জন্য এখানে একটা পুরো টিম কম্বাইন। একটা এয়ারক্রাফট যেমন পড়ে গেল, যদি ওইরকম আগের থেকে এয়ারমার্ক থাকতো, তারা যায় কিন্তু ইজিলি এগুলো করতে পারতো। তো অ্যাম্বুলেন্স টিম থাকবে, এখানে সব কিছু নিয়েই একটা থাকবে। এখানে মিনিমাম 200-250 জনবল নিয়ে একটা স্টেশন করা উচিত। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাড়তি সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের 5% বাড়ি ভাড়ায় অর্থ বিভাগের সম্মতি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল। শাপলা প্রতীক নিয়ে আবারও ইসির কাছে অনড় অবস্থানের কথা জানালেন এনসিপি নেতারা। বৈঠকের পর ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ তুলেছেন তারা। বলেন, নির্বাচন কমিশনকে গনিমতের মাল হিসেবে ভাগাভাগি করে নিয়েছে বিভিন্ন পক্ষ। ইসিকে নুরুল হুদার পরিণতির কথাও স্মরণ করিয়ে দেন নেতারা। শঙ্কা প্রকাশ করেন ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েও। 19 অক্টোবরের মধ্যে এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক হিসেবে ইসির তালিকায় থাকা অন্য প্রতীক নিতে চিঠি দেয় নির্বাচন কমিশন। এনসিপিকে পাঠানো চিঠিতে লেখা ছিল, তা না হলে নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। পাল্টা জবাবে শাপলার পক্ষে অনড় অবস্থানের কথা জানায় এনসিপি। ইসির বেঁধে দেওয়া সময়ের শেষ দিন রোববার। এদিন সকাল 11টায় 4 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে, বৈঠক করে কমিশন সচিবের সঙ্গে। 1.5 ঘন্টার বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে শাপলার ব্যাপারে অনড় অবস্থান আবারও জানান দলটির নেতারা। এ সময় ইসির বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ করেন তারা। এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা, কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি। শাপলা কেবলমাত্র শাপলা, এবং শাপলার জন্য, এই মার্কার জন্য আমরা আমাদের জায়গায় দৃঢ় রয়েছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই এই শাপলাকে আমরা অবশ্যই অর্জন করব। ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন নেতারা। এই কমিশনের অধীনে আমরা কিভাবে ভোটে যাব যদি এই বিষয়গুলো সুরাহা না করা হয়? আমরা তো ওয়ে আউট দেখাচ্ছি। ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছে না, বা যেই বিষয়গুলো হলো আমরা আসলে একটি ডেমোক্রেটিক স্টেটে যেতে পারবো, আমরা সেই বিষয়গুলো তাদের কাছে অ্যাড্রেস করছি। যদি ওনারা না করেন,
তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে, এই ইলেকশনে প্রশ্নবিদ্ধ হবে। এদিন সকালে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি। এছাড়া নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে রমজানের আগেই ভোট হবে বলে আশ্বস্ত করেন এই কমিশনার। যে উত্তরণ ঘটিয়েছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই যোদ্ধারা বিশৃঙ্খলায় জড়িত থাকতে পারে না। সনদ সই অনুষ্ঠানে বাধা দিতে অনুপ্রবেশ করে ফ্যাসিস্টরা অরাজকতা করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বক্তব্যে আংশিক উপস্থাপন করে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কাজে আসবে না। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সনদের আইনি ভিত্তি সহ নানা দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। উত্তেজনার এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে। এ বিষয়ে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি, এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তার ওই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল। সালাউদ্দিন আহমদের বক্তব্য প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক, ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন। সাম্প্রতিক ঘটে যাওয়া এই বিষয়গুলো নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সালাউদ্দিন আহমদ। এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তাদের বক্তব্য গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাবে। আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে, আমি এটাকে স্বাগত জানাই। এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় জুলাই যোদ্ধারা কেউ জড়িত নয়, বরং অনুপ্রবেশ করে আওয়ামী ফ্যাসিস্টরা অরাজকতা চালায় বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। বিকৃত নয়, তার বক্তব্য আংশিকভাবে উপস্থাপন করে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাবো। বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কাজে আসবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। জুলাই অভ্যুত্থানের সাথে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম, তবে যেসব রাজনৈতিক দল এখনো স্বাক্ষর করেনি তাদের আবারও স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণফোরামের স্বাক্ষর অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের সঙ্গে গণফোরাম থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ৭২-এর সংবিধানের ৪ মূলনীতি জুলাই সনদে উল্লেখ থাকলে তা পূর্ণতা পেত। সনদে স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হবে এমন আশ্বাস পেয়েই জুলাই সনদে গণফোরাম স্বাক্ষর করেছে বলে জানান সুব্রত চৌধুরী। এদিকে জুলাই সনদে স্বাক্ষর করায় কমিশন এবং গণফোরামকে মুঠোফোনে স্বাগত জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে নতুন পর্যায়ে রাষ্ট্র গঠনের, রাষ্ট্র সংস্কারের যে নতুন পর্যায়ে তার অগ্রণী সৈনিক হিসেবে গণফোরাম এবং গণফোরামের সঙ্গে যুক্ত প্রত্যেকেই থাকবেন। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা যথাযথ সম্মানের সাথে তাদের প্রস্তাবের মধ্যে এটা বহাল থাকবে। সেই কারণে আজকে আমরা আসছি। এখনো যারা সই করার অপেক্ষায় আছেন, আমিও আবেদন জানাবো স্বাক্ষরটা করি। আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলে আমরা সক্রিয় ভূমিকা রাখি।
সাভারের বিরুলিয়ায় টিউশনি থেকে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বিচার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে মিরপুর 12 নম্বর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ধর্ষণে জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। বিচার দাবিতে মিরপুর 10 নম্বর পর্যন্ত মিছিল করেন সহপাঠীরা। মঙ্গলবার সাভারের বিরুলিয়ায় টিউশনি শেষে ফেরার পথে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে নির্জন স্থানে দলবদ্ধ ধর্ষণ করে 3 জন। এই ঘটনায় বৃহস্পতিবার সাভার মডেল থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 3 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে এবং আমরা এটার সুষ্ঠু বিচার চাচ্ছি। যদি ধর্ষণ প্রমাণিত হয় সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড চাচ্ছি। যে ধর্ষণ করছে তার কোনো ধরনের রাজনৈতিক পরিচয়, কোনো ধরনের দলীয় পরিচয়, ধর্মীয় পরিচয় সব বাদ দিয়ে আমরা বিচারটা নিশ্চিত করতে চাচ্ছি। পরিবর্তন আসলেও কিন্তু ধর্ষণ তো কমতেছে না, ধর্ষণ কমতেছে। আজকে 3 দিন পর আমরা 4 দিন পর আমরা জানতে পারছি যে আমাদের ভার্সিটির একটা মেয়ে ধর্ষণ হয়েছে। সে ভয়ে কাউকে বলতেই পারে নাই। আজকে যারা এই যে ধর্ষণ করে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা ভাবছে যে আমরা আজকে গ্রেফতার করবে, তারপরে আমরা কি করব, জামিনে বের হয়ে যাব। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারা যখন শাস্তি পাবে তখনই আমরা এখান থেকে যাব। সময় সংবাদে আরও থাকছে। ট্যারিফ বৃদ্ধি প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, কন্টেইনার পরিবহন বন্ধ, C&F এজেন্টদের কর্মবিরতি, পণ্য খালাস ও ডেলিভারি মারাত্মক ব্যাহতের আশঙ্কা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের 5% বাড়ি ভাড়ায় সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। তবে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দাবি আদায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। বিকেলে শিক্ষা ভবন অভিমুখী ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। এদিকে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% করার দাবিতে আন্দোলনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা রোববার 8ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন তারা। এর মধ্যে 5% বাড়ি ভাড়া দেয়ায় অর্থ বিভাগের সম্মতির ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। তবে এই ঘোষণাকে প্রহসন উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারী শিক্ষকেরা। 5% প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে অবহেলা করছে, তুচ্ছতাচ্ছিল্য করছে, যেটা সারা বাংলাদেশের কোনো শিক্ষক সমাজ আমরা কখনোই মেনে নেব না। আমরা কোনো অবস্থাতে 5% আমরা মুখে 20% বলছি, আমরা অবশ্যই এটা 20% নেব। আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতা আদায় করবো ইনশাআল্লাহ। 8ম দিনের কর্মসূচি হিসেবে ঘোষণা দেওয়া হয় শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের। আমরা খালি প্লেট হাতে ভুখা মিছিল করব শিক্ষা ভবনের সামনে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনায় বসেছেন শিক্ষক নেতারা। এর আগে বিএনপি, গণ অধিকার পরিষদ ও এনসিপির পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানানো হয়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছি তার কাছে। যে কর্মসূচি অবস্থান কেন্দ্রীয় শহীদ মিনারে সে অবস্থান থেকে শিক্ষকরা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভুখা মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন শিক্ষা ভবনের দিকে। তাদের ভুখা মিছিলটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। শিক্ষকদের এই 8ম দিনের কর্মসূচিতে আজ দুপুর 12টায় ভুখা মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের কথা ছিল এবং সে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সে বৈঠক শেষে তাদের এই যে এমপিওভুক্ত জাতীয় শিক্ষা সরকারিকরণ প্রত্যাশী জোট, সেই জোটের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কথা বলছেন। কথা বলার শেষে তাদের নেতৃবৃন্দ যখন ফিরে এসেছেন আসার পর তারা জানিয়েছেন যে তাদের যে ভুখা মিছিলটি, সেই মিছিলটি শুরু হবে। ভুখা মিছিলটি শুরু হয়েছে কিছুক্ষণ আগেই ভুখা মিছিলটি শুরু হয়েছে।
আমরা দর্শক দেখছিলাম ভুখা মিছিল, আমরা পরবর্তী আপডেট জানাতে থাকবো। তো এই শিক্ষকদের ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে। একদিকে প্রাইম মুভার, ট্রাক, ট্রেলারের মতো ভারী যানবাহন মালিকরা গাড়ি চালাচ্ছেন না, অন্যদিকে C&F এজেন্টরা শুরু করেছেন 4 ঘন্টার কর্মবিরতি। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে বন্দরে কন্টেইনার জট তৈরি হয়ে পণ্য খালাস ও ডেলিভারি মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। দেশের প্রধান সমুদ্র বন্দরে নতুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ির গেট পাসের ফি বৃদ্ধির ঘটনায় বন্দরে কন্টেইনার পরিবহনে ট্রেলার চালাচ্ছেন না মালিকরা। বন্ধ আছে প্রাইম মুভার, ট্রাক চলাচলও। এতে আমদানি রফতানি কন্টেইনারগুলো বন্দর থেকে ডেলিভারি যেমন হচ্ছে না, তেমনি বন্দরে প্রবেশও করছে না। ফলে রোববারও বন্দরের প্রতিটি গেট ছিল পরিবহন শূন্য। এদিকে বন্দরে প্রবেশ ও লাইসেন্স ফি বাড়ানোর প্রতিবাদে C&F এজেন্ট কর্মীরাও রোববার সকাল 9টা থেকে 4 ঘন্টার কর্মবিরতি শুরু করেন। ব্যবসায়ীরা চান এই ট্যারিফ যাতে না থাকে। এই ট্যারিফ আমাদের জন্য খুবই এমব্রাসিং, ব্যবসায়ীদেরকে পথে বসাবে। প্রতি এন্ট্রিতে যদি আমাদের 257 টাকা দেওয়া হয়, বছরে প্রায় 36 থেকে 40 হাজার টাকা একটা গাড়ির শুধু গেট এন্ট্রি ফি লাগে। 41% ট্যারিফ বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে বন্দর ব্যবহারকারীরা বলছেন, সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দরকে অকার্যকর করার ষড়যন্ত্র। ওনারা মনে করেছিলেন 1 মাসের স্থগিতাদেশের মধ্যে ওনারা আলোচনা করবেন, কিন্তু সে আলোচনা করেন নাই। 17 সালে যে জিনিসটা ছিল আমাদের যে স্ল্যাবটা, সেই জায়গা নিয়ে যদি আমাদের সামঞ্জস্যপূর্ণ না করেন, যদি এটা যদি একতরফা রাখেন, তাহলে অন্তত আমরা কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে কাজ আমরা স্থায়ীভাবে কাজ করবো না এখানে। চট্টগ্রাম বন্দরের সেবা খাতগুলোতে নতুন ট্যারিফ গত 14 অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে কার্যকর করে কর্তৃপক্ষ। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নো কিং স্লোগানে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতায় যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভে নেমেছেন লাখো মানুষ। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নয়, তিনি দেশের রাজা হিসেবে স্বৈরশাসন করছেন, এমনটাই অভিযোগ দেশটির সাধারণ মানুষের। ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী নীতির বিরুদ্ধে এ প্রতিবাদে অংশ নিয়েছেন রাজনীতিক, শিল্পী, সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রবীণ যোদ্ধারাও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একদিন পরও শাহজালালের কার্গো ভিলেজে উঠছে ধোঁয়া, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ফ্লাইট শিডিউল বিড়ম্বনায় ভোগান্তি, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা উপদেষ্টার। শাপলা প্রতীকে অনড় এনসিপি, ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ নেতাদের। নুরুল হুদার মতো পরিণতির হুঁশিয়ারি, বিধি অনুযায়ী সুযোগ দেখছে না কমিশন। টিউশনি থেকে বাসায় ফেরার পথে বিউপি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। বিচার দাবিতে মিরপুরের সহপাঠীদের বিক্ষোভ, জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি, একজন গ্রেফতার। এ ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। নিবিড়, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।